আজ আমরা এমন এক বাংলা অডিও গল্পের গভীরে যাব যা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। গল্পের নাম রাতপরী। চলুন একসাথে এই অভিশপ্ত সৃষ্টির পেছনের রহস্যটা খুঁজে বের করা যাক। গল্পের শুরুটা কিন্তু একদম শান্ত স্নিগ্ধ। আমাদের গল্পের কথক বিক্রম তার মামার বাড়িতে এক অলস বর্ষার দুপুরে শুয়ে আছে। টিনের চালে বৃষ্টির শব্দ, সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। কিন্তু এই শান্তি বেশিক্ষণ টিকবে না। তো এই অলস দুপুরে শুয়ে থাকতে থাকতে হঠাৎই বিক্রমের চোখ আটকে গেল একটা পুরনো ধুলো মাখা টিনের ট্রাঙ্কে। ট্রাঙ্কটা তালা দেওয়া, আর এটা ছিল তার সেই মেজ মামার, যিনি প্রায় 10 বছর আগে আত্মহত্যা করেছিলেন। অনেক কষ্টে ট্রাঙ্কটা খোলার পর বিক্রমের হাতে এলো একটা পুরনো ডায়েরি। ও তখন ভাবতেও পারেনি যে এই ডায়েরির প্রত্যেকটা পাতা এক ভয়ঙ্কর অতীতের দরজা খুলে দেবে। এমন এক অতীত যা শুধু অতীতেই থেমে থাকবে না, বর্তমানকেও গিলে খেতে আসবে। এতদিন ধরে যে প্রশ্নটা সবার মনে ছিল, কেন কেন মামা আত্মহত্যা করলেন, সেই প্রশ্নটাই আবার বিক্রমের মাথায় ঘুরতে শুরু করে। আর তার মনে হয় এই ডায়েরিটাই হয়তো সেই রহস্যের একমাত্র চাবিকাঠি। ডায়েরিটা খুলতেই প্রথম লাইনটা পড়েই কেমন যেন একটা ধাক্কা লাগে। মামা লিখছেন তিনি ভূত প্রেত এসবে একদমই বিশ্বাস করেন না। ভাবুন একবার, একজন যুক্তিবাদী মানুষ, তিনি আবার লিখছেন তাহলে আমার সঙ্গে যা ঘটছে তার ব্যাখ্যা কি? তার মানে তিনি এমন কিছুর মুখোমুখি হয়েছিলেন যা তার সমস্ত যুক্তি, সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প, এক শিল্পীর স্বপ্ন আর এক অশুভ শক্তির ঠান্ডা লড়াইয়ের গল্প। তো এই ডায়েরিটা আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় বিক্রমের মামার জীবনে। উনি ছিলেন অসম্ভব প্রতিভাবান একজন শিল্পী, কিন্তু সমস্যাটা হলো তার শিল্পকর্ম সেভাবে কখনো সমাদর পায়নি। আর এই যে স্বীকৃতির খিদে, এই খিদেটাই তাকে এক অন্ধকার রাস্তার দিকে ঠেলে দিয়েছিল। মামার জীবনটা কেমন ছিল? কলকাতায় একরাশ হতাশা নিয়ে ঘুরে বেড়াতেন। তার আর্টের কোনো কদর ছিল না। ঠিক তখনই তার আলাপ হয় এক ইতালীয় আর্ট ডিলারের সাথে, নাম রজার পাবলো। তিনি মামাকে রোমে যাওয়ার আমন্ত্রণ জানান। আর রোমে গিয়েই মামার পরিচয় হয় ডার্ক আর্টের সাথে, বিশেষ করে সালভাতোর রোসার কাজের সঙ্গে। ব্যাস, খ্যাতির লোভে দেশে ফিরে তিনি রোসার দ্য উইচ ছবিটা থেকে অনুপ্রাণিত হয়ে একটা মূর্তি তৈরি করা শুরু করেন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আর ঠিক এখানে, ঠিক যখন মূর্তিটা প্রায় তৈরি হয়ে গেছে, তখন ঘটে গেল সেই দুর্ঘটনা। কাজ করতে গিয়ে মামার বুড়ো আঙুলটা হঠাৎ কেটে গেল, আর কয়েক ফোঁটা রক্ত গিয়ে পড়ল সোজা মূর্তিটার পায়ে। মামা হয়তো বুঝতেই পারেননি, কিন্তু অজান্তেই নিজের রক্ত দিয়ে তিনি এমন এক শক্তিকে জাগিয়ে তুলেছিলেন যা ঘুমিয়ে থাকাই ভালো ছিল। ওই রক্তের ফোঁটা পড়ার পর থেকেই শুরু হলো আসল দুঃস্বপ্ন। যে মূর্তিটা এতদিন ছিল শুধু মাটি আর পাথরের একটা সৃষ্টি, সেটা এখন হয়ে উঠল এক জীবন্ত অভিশাপ। এক এমন অভিশাপ যা একটু একটু করে শিল্পীর জীবনটাকেই শুষে নিতে শুরু করল। ডায়েরিতে মামা লিখেছেন এক পূর্ণিমার রাতে তিনি প্রথমবার মূর্তিটাকে জীবন্ত অবস্থায় দেখেন। আর সেই বর্ণনা শুনলে সত্যি গায়ে কাটা দেবে। সাপের মতো জলজলে দুটো চোখ, ঈগলের মতো ধারালো নখ, আর ঠোঁটের কোণায় লেগে আছে শুকনো রক্তের দাগ। এটা তখন আর কোনো শিল্পকর্ম ছিল না, মনে হচ্ছিল যেন নরক থেকে উঠে আসা কোনো জীবন্ত মূর্তি। ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন ওই সত্তাটা এক অপরূপ সুন্দরী নারীর রূপ ধরে মামার সামনে আসতে শুরু করে। মামা ভালোবেসে তার নাম দেন রাতপরী। এই রাতপরী তাকে একদিকে যেমন শৈল্পিক সাফল্য দিচ্ছিল, তেমনই দিচ্ছিল শারীরিক আনন্দ। কিন্তু খুব তাড়াতাড়ি এই মোহ ভেঙে যায়। এই মিলনগুলো ধীরে ধীরে হিংস্র হয়ে উঠতে থাকে। রাতপরী তার রক্ত শুষে নিতে শুরু করে, তার শরীর ছিঁড়ে খেতে থাকে। মানে একদিকে সাফল্য আর অন্যদিকে তিলে তিলে মৃত্যু। বোঝাই যাচ্ছিল কিছু সৃষ্টির দাম নিজের প্রাণ দিয়ে চোকাতে হয়। একটা সময় মামা বুঝে গিয়েছিলেন যে তার শেষ ঘনিয়ে এসেছে, তার আর বাঁচার কোনো উপায় নেই। তাই মৃত্যুর আগে তিনি মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করেন, একটা পরিকল্পনা করেন, যাতে তার এই ভয়ঙ্কর সৃষ্টি আর কারও জীবন নষ্ট করতে না পারে। ডায়েরির শেষে তার নির্দেশগুলো একদম পরিষ্কার করে লেখা ছিল। তিনি লিখেছেন, আমি ওই সত্তাটাকে এই ট্রাঙ্কে বন্ধ করেছি, আর যে এই ট্রাঙ্কটা খুলবে তার জন্য একটা অনুরোধ আর একটা পুরস্কার। অনুরোধটা হলো মূর্তিটাকে যেন মাটির গভীরে পুঁতে ফেলা হয়, আর পুরস্কার মূর্তির পাশেই তিনি রেখে গেছেন তার সারা জীবনের সঞ্চয়। যে এই কাজটা করবে সেই সোনা তার।
আর মামার ভাগ্যের যে কী করুণ পরিণতি হয়েছিল সেই কথাটা নিশ্চিত হয় বিক্রমের দিদিমার মুখ থেকে। উনিই তো প্রথম দেখেছিলেন নিজের ছেলের সেই ভয়ঙ্কর অবস্থা। শেষ একদিন নিজের গলাটাই কাইটটা ফেলাইল। এই একটা কথাই যেন পুরো যন্ত্রণাটাকে তুলে ধরে। তোর ডায়েরিটা পড়া শেষ। বিক্রম এখন এক অদ্ভুত দুটানায়। একদিকে মামার সেই ভয়ঙ্কর সতর্কবার্তা, আর অন্যদিকে চোখের সামনে 10টা সোনার মুদ্রা। লোভ। এবার ভয় আর লোভের এই লড়াইয়ে কে জিতবে সেটাই দেখার। আর এই লোভের কারণটা খুবই স্পষ্ট। ট্রাঙ্কের ভেতরে মূর্তির পাশে রাখা আছে 10টা সোনার মুদ্রা, মামার সারা জীবনের সঞ্চয়। এই অসম্ভব পরিমাণ সম্পদ বিক্রমের বিচার বুদ্ধিতে যেন এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। অভিশাপের পাশে রাখা এক বিরাট পুরস্কার, এক বিরাট প্রলোভন। ব্যাপারটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন বিক্রম মূর্তির একটা ছবি নিয়ে তার ইতিহাসের প্রফেসরের কাছে যায়। আর তখনই আসল সত্যিটা সামনে আসে। প্রফেসর জানান এটা সাধারণ কোনো মূর্তি নয়, এটা হলো আবিজু বা বিজু, ইউরোপীয় লোককথার এক ভয়ঙ্কর রাক্ষসী, এক প্রাচীন পৈশাসিক সত্তা যাকে রক্তের মাধ্যমে জাগানো হয় আর যে মানুষের বিকৃত কামনা বাসনা নিয়ন্ত্রণ করে। ভাবা যায় মামা না জেনেই এমন এক অশুভ শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। এর মধ্যে হঠাৎ করে বিক্রমের দিদিমা মারা যান। আর এই ঘটনায় বিক্রম এতটাই ভয় পেয়ে যায় যে তার যুক্তিবুদ্ধি সব গুলিয়ে যায়। মামা পরিষ্কার করে বলে গিয়েছিলেন মূর্তিটাকে মাটিতে পুঁতে ফেলতে, কিন্তু বিক্রম ভাবল এত ঝামেলায় কে যাবে। সে সহজ রাস্তা বেছে নিল, মূর্তিটাকে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিল। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তো মূর্তিটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে বিক্রমের মনে হল যাক, আপদ বিদে হয়েছে, সে এখন ধনী আর নিরাপদ। কিন্তু সে জানত না কিছু অভিশাপ এত সহজে পিছু ছাড়ে না। ঘরে ফিরে এসে বিক্রম একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। টাকা পয়সা সব তার হাতে, আর ভয়ঙ্কর মূর্তিটা গঙ্গায়। তার মনে হল যাক, দুঃস্বপ্নটা শেষ হল, সে এবার মুক্ত। কিন্তু সত্যিই কি সে মুক্ত? ঘরের দরজা বন্ধ করে সে যেই না পেছন ফিরেছে, তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সমস্ত স্বস্তি এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল। কারণ সে দেখতে পেল তার খাটের উপর সেই মূর্তিটা শোয়ানো আছে, আর জানলার পাশে দাঁড়িয়ে আছে এক অপরূপা সুন্দরী নারী, সেই রাতপরী। গল্পটা এখানেই শেষ। অভিশাপটা শুধু হাতবদল হল। মামা যে পরিণতি ভোগ করেছিলেন, এখন বিক্রমের জন্য ঠিক সেটাই অপেক্ষা করছে। কারণ কিছু ভুল থাকে যার কোনো ক্ষমা হয় না, আর কিছু অভিশাপ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলে।